নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আমাদের নির্ধারিত বিষয় ছিল অরামার্সিনিকাম। আজকের আলোচনার পরে যদি সময় এবং সুযোগ থাকে, সম্মানিত সঞ্চালক যদি সুযোগ করে দেন, তাহলে আমি ডাক্তার সুজিতকে তার একটা রুগী নিয়ে আমি কথা বলবো। এই রুগীটা বিস্তারিত বলার জন্য আবার জানিয়ে রাখছি। ডাক্তার সুজিত মল্লিক আলোচনা করবে, উনি সংযোজন করবে, উনি হয়তো বা বলতে পারবেন এই রুগীটার কথা। আমি আজকে আলোচনা শুরু করছি আমার একজন রুগীর কথা দিয়ে। আমার একজন রুগী মমতা বেগম, বয়স 48 বছর। 3 বছর আগে তার স্বামী মারা যান মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত অসুস্থতায়, আমরা যেটাকে স্ট্রোক বলি, ব্রেইন স্ট্রোক। তবে মৃত্যুর 1.5 বছর আগে থেকে তিনি বাম পায়ের গ্যাংডিং এর কষ্টে ভুগছিলেন। এই মমতা বেগম তাকে নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন, পারিবারিকভাবে তার আত্মীয় স্বজন সবাই চেষ্টা করেছেন, এবং সেটা হলো গিয়া অ্যালোপ্যাথিক পদ্ধতিতে। তার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা করানো হয়নি। গ্যাংডিং এ ভুগতেছিলেন, এক পর্যায়ে স্ট্রোক করে মারা যান। মমতা বেগম আমার কাছে আসেন, তার লেফট ওভারিয়ান চকলেট সিস্ট, তার বাম ওভারিতে একটা চকলেট সিস্ট ডেভেলপ করেছিল, যেটা আকারটা ছিল 11 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার। এই ওভারিয়ান সিস্ট, চকলেট সিস্টের পাশাপাশি তিনি ইনসোমনিয়া, অর্থাৎ নিদ্রাহীনতা, মারাত্মক ধরনের নিদ্রাহীনতা, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, মানে এক ধরনের এনিমিয়া আছে, এটা জীবন বিধ্বংসী এনিমিয়া। এটা নিয়ে পরে আপনার ব্যাখ্যা দেবো। অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এইসবের চিকিৎসা করতে উনি আসেন। তো প্যাথোলজিক্যাল পরীক্ষা দেখা যায় তার রক্তে হিমোগ্লোবিনের হার ছিল, রক্তের যে লোহিত কণিকা সেটা মানে পার্সেন্টেজ ছিল 5.5%। প্লাটেলেট ছিল 76,000। মানে এই দুটোই কম, অনেক কম। প্লাটেলেটও কম, হিমোগ্লোবিনও কম। তিনি ডায়াবেটিস আক্রান্ত ছিলেন, এ কারণে তার HbA1c যে টেস্টটা, সেই টেস্টটা করেছিলাম। সেটার রিপোর্ট আসছে 11.01। ডায়াবেটিসের জন্য তিনি অ্যালোপ্যাথিক ওষুধ খেতেন। তার মা বাবা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিল। মমতার রক্তচাপ ছিল 155 সিস্টেলিক, আর ডায়াস্টোলিক ছিল 95। মমতার এক ছেলে এক মেয়ে। ছেলে দেশের বাইরে স্নাতকোত্তর পড়াশোনা করছে, আর মেয়ে ঢাকার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। মমতার স্বামী কর্মজীবনে প্রথমার্ধ কেটেছে দেশের বাইরে। এরপরে উনি দেশে ফিরে আসেন। বছর দশেক আগে মমতার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করানো হয়েছে। অস্ত্রোপচারের 4 মাস পর তার অ্যাপ্লাস্টিক এনিমিয়া ধরা পড়ে। আমি মমতার কেসটি নথিভুক্ত করি, তার সঙ্গে কথা বলে আমার কাছে প্রতীয়মান হয়েছিল তিনি যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ, অ্যাম্বিশন। তার লক্ষ্য ও চেষ্টা হলো ছেলে বাইরে পড়াশোনা করছে এবং সেটা ভালোভাবে করবে। দেশে ফিরে ছেলে চাকরি করবে না, বরং পৈতৃক ব্যবসা, এটা ভালোভাবে দেখাশোনা করবে। মমতার কনসেপ্টটা হলো ব্যবসায় ভালো করতে না পারলে উন্নত এবং অভিজাত জীবন যাপন করা সম্ভব না। আর ভালোটা করতে হলে অবশ্যই ভালো পড়াশোনা জানা থাকতে হবে। সো পড়াশোনা হলো যা কিছুই করুক সেটা পূর্ব প্রস্তুতি। দৈনন্দিন কাজকর্মে মমতার ভীষণ খুঁতখুঁতে একটা স্বভাব ছিল, যেটাকে আমরা গ্রিডিনেস বলি। অন্য কারো করা কোনো কাজ তার মনোপুত হতো না, হয় না কখনোই। অন্য কেউ কাজ করে দিলে সে কাজটা ওনার মনোপুত হয় না। বাসার সব কাজ করার জন্য নির্ধারিত গৃহ সহকারী আছে,
কিন্তু তারা যে কাজটি করেন শেষ পর্যায়ে সে কাজটা আবার মমতাকে নিজের হাতে নিজের মতো করে করতে হয়। তারা যত ভালো করুক ওই কাজটা আবার উনি করবেন। এটা একটা খুঁতখুঁতে স্বভাব। এরকম আরো দু একটা খুঁতখুঁতে স্বভাব আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি। প্রচন্ড শীতকাতর এবং এক ধরনের উৎকণ্ঠা তার মধ্যে কাজ করছিল, অস্থিরতা, স্থিতিশীলতার অভাব। যাই হোক, স্বামীর মৃত্যুর পর থেকে এক ধরনের বিষণ্ণতা তাকে পেয়ে বসে। তিনি আর খুব একটা হাসতে পারতেন না। হয়তো তার লুকটাই ছিল এরকম একটা বিষণ্ণ ভাব। চির দুঃখী মানুষ আছে না, ওরকমের। একই সঙ্গে তিনি নিজেরও পরিবারের ভবিষ্যৎ নিয়ে মারাত্মক একটা হতাশায় ভুগতেছিলেন যে স্বামী মারা গেছে, ব্যবসা আছে, অন্য মানুষ ব্যবসাটা নষ্ট করে ফেলছে, ছেলেটা এখন উপযুক্ত না, মেয়েটাও পড়াশোনা করছে। এটা নিয়ে তার একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল। তিনি নিজেকে একটা বিষয়ে মারাত্মক অপরাধী মনে করেন। সেই অপরাধটাকেই তিনি মনে করেন তার স্বামীর অকাল মৃত্যুর জন্য তিনি নিজে দায়ী। একদম, যে আমার স্বামী মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু এর জন্য দায়ী আমি। তিনি বলেন তার স্বামী ভোর রাতে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তার দেবর ও ভাসুরকে আহ, তিনি ওভার টেলিফোনে জানান। তারা কাছাকাছি থাকতেন, তারা আসেন। ওই তার দেবর এবং ভাসুর ওই রাতে তার স্বামীকে হাসপাতালে না নিয়ে মহল্লার একজন চিকিৎসকের পরামর্শে বাসায় রেখে চিকিৎসা করেন। যদিও পরদিন সকাল 9টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই যে বাসায় মহল্লার ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছেন, উনি এটা ওনার মনোভূত হয়নি। ফলে উনি ভাবছেন ওনার স্বামী চিকিৎসাটা যথাযথভাবে হয়নি। মমতা বললেন, আমার উচিত ছিল কারো মুখাপেক্ষী না হয়ে ওনাকে, মানে ওনার স্বামীকে নিয়ে সরাসরি হাসপাতালে যাওয়া। আমি অবহেলা করেছি ওনাদের উপর নির্ভর করে। এটা ঠিক অবহেলা না। আমি কিন্তু মমতার ভাষায় কথা বলছি। অবহেলা না, আমি যা করছি তা অবশ্যই দোষণীয়। এই দোষ, এই অপরাধ, এটা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য। এই অপরাধ বোধ এবং নিজেকে, নিজের প্রতি একটা দোষ বোধ, এটা উনি ফিল করতেছেন, এটা ক্ষমার অযোগ্য। যাই হোক, আমি মমতার জন্য ব্যবস্থা দিয়েছিলাম অরামার্সেনিকাম। মমতার ক্ষেত্রে অরামার্সেনিকাম, এই যে ওষুধটা যে কার্যকারিতা দেখিয়েছে, আমি শুধুমাত্র মন্ত্রমুগ্ধের মতো এর কার্যকারিতা, অরামার্সের কার্যকারিতা দেখেই যাচ্ছিলাম। 21 মাসের মধ্যে 21 মাসের মধ্যে অরামার্সেনিকাম মমতার সমস্ত সমস্যাগুলো সারিয়ে তুলতে সহায়তা করেছে। 21 মাস উনি আমার চিকিৎসায় ছিলেন, এরপর কমপ্লিটলি সুস্থ। মমতা এখনো সুস্থ আছেন। এই 21 মাসের মধ্যে 50 সহস্রতমিক পদ্ধতির অরামার্সেনিকাম ব্যতীত মাঝখানে পরপর দুটো মাত্রা দিয়েছিলাম সিপিলিনাম 10 যখন দেখছি যে ওষুধ কাজ করছে না, থেমে আসছে, তখন সিপিলিনাম দিলাম। আবার শেষ পর্যায়ে এসে একবার কাজ আর হচ্ছে না, তখন একবার সিপিলিনাম দিলাম। ফাইনালি যখন অরামার্সেনিকাম দিলাম, তখন দেখলাম যে কিছু কিছু লক্ষণের একটু অ্যাগ্রাভেশন হচ্ছে। দিন আমি ওষুধ বাদ দিয়ে ফাইটাম দিয়ে দিলাম, এবং আমি বুঝলাম যে না, এটা ঠিক আছে, ওষুধ মানে তার মিশন সম্পন্ন করেছে। ওই ফাইটামের পর আর তার কোনো ওষুধ লাগে না। আমরা আজকে অরামার্সেনিকামের বিভিন্ন বিষয় বা বিভিন্ন ডাইমেনশন নিয়ে টুকটাক কথা বলার চেষ্টা করবো। নিঃসন্দেহে আলোচনাটা খুব বেশি বড় করব না। অরামার্সেনিকাম হোমিওপ্যাথির একটা সংকর জাতীয় ওষুধ। সংকর হলো এই অর্থে যে দুই বা ততোধিক ভিন্ন জাত, গোষ্ঠী বা উপাদানের সংমিশ্রণে গঠিত কোনো কিছুকেই সংকর বলা হয়। তাহলে অরাম আর্সেনিকাম সংকর জাত বলছে এই জন্য যে একদিকে অরাম আছে স্বর্ণ, আর একদিকে আর্সেনিকের মতো বিষয় আছে এটার সাথে, অতএব এটা সংকর জাত ওষুধ। স্বর্ণ বা অরামের সঙ্গে আর্সেনিকের মিশ্রণের মাধ্যমে অরাম আর্সেনিকাম ওষুধটি তৈরি হয়। আমরা জানি যে অরাম মেটালিকাম নামে একটা গুরুত্বপূর্ণ ওষুধ হোমিওপ্যাথিতে আছে। যাই হোক, থাকলেও সেটা আলাদা দল। তো আমি যখন এই সাবজেক্টটা সিলেক্ট করে তখন ভাবছিলাম
যে অরাম মেটালিক আমরা আগে আলোচনা করি, তাহলে অরাম আর্টসটা বুঝতে সুবিধা হবে। কিন্তু পরে আমি চিন্তা করলাম যে না, অরাম আর্সেনিকাম একটা ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল রিমেডি, আর অরাম মেটালিকাম একটা ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল রিমেডি। তো একটার সাথে একটা লিঙ্কটা ওইভাবে আমরা নেব না, বরং আমরা অরাম আর্টস পড়ার পরে অরাম মেটালিকামটা পড়লে অরাম আর্টসকে কোনো ক্রমে খাটো করে দেখার যে মনোবৃত্তিটা সেটা আসবে না। এটা অরাম পরিবারের একটা ওষুধ, কিন্তু যখন অরাম এবং আর্সেনিক সংযুক্ত হয়, যুক্ত হয়ে তৃতীয় বস্তুটা তৈরি হয়, তৃতীয় যৌগটা তৈরি হয়, তখন এর শক্তিকরণ করার পরে এর ক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন একটা সত্তা নিয়ে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা বলছিলাম যে আর্সেনিকাম কে স্বর্ণ বা অরামের সঙ্গে আর্সেনিকামের মিশ্রণের মাধ্যমে অরাম আর্সেনিকাম ওষুধটি তৈরি করা হয়। এই ওষুধটার আর একটা নাম হলো, এটার আর একটা, এই যৌগটার নাম হলো আর্সেনিয়েট অফ গোল্ড। আর্সেনিয়েট অফ গোল্ড প্রাকৃতিক ভাবে কোথাও পাওয়া যায় না, এটা ন্যাচারালি পাওয়ার কোনো সুযোগ নাই। স্বর্ণ ও আর্সেনিকের মিশ্রণে বিশেষ এই যৌগটি প্রস্তুত করা যায় বা প্রস্তুত করা হয়। তো এখানে একটা সাধারণত আছে যে অনেক যৌগ একসাথে পাওয়া যায়, আর্সেনিকের পাওয়া যায়, একসঙ্গেই পাওয়া যায়। আবার এটা মিশ্রিতও করা যায়, কিন্তু অরাম আর আর্সেনিক একসাথে পাওয়ার কোনো সুযোগ নেই। দুইটা দুই ধর্মী, ভিন্ন ভিন্ন ধর্মী, যদিও দুইটা মিনারেল মানে খনিজ, কিন্তু তারপরও দুইটা দুই ধরনের, একসঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় না। আমরা যেখানে কোনো রোগীকে বিষণ্ণতা ও অস্থিরতার বিষয়টি মানিক জোর হিসেবে পাই, সেখানেই অরামার্সেনিকামের প্রসঙ্গটি আসতে পারে এবং এসে যায়। জোরালো ভাবে বলা যায় বিষণ্ণতা ও অস্থিরতা অরামার্সেনিকামের প্রধান বৈশিষ্ট্য। বিশেষ করে যদি অস্থিরতা ও বিষণ্ণতার বিষয়টি রাতে বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধিটা হলো তীব্র মাত্রার বৃদ্ধি। আমি আবার বলছি, গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে, বিষণ্ণতা এবং অস্থিরতা এটা মানিক জোর হিসাবে থাকে যদি কোনো ওষুধে, তখন সেখানে আমরা পরামর্শের কথাটা চিন্তা করতে পারি। চিন্তা না করে উপায় নেই, চিন্তা করতে হবে এবং জোরালো ভাবেই চিন্তা করতে হবে। যদি এই বিষণ্ণতা এবং অস্থিরতা রাত্রিকালে বৃদ্ধি পায়, অরামার্সেনিকাম রোগী ভীষণ ক্লান্ত থাকেন, তিনি মনে করেন তার বিশ্রাম নেওয়া প্রয়োজন, তিনি বিশ্রাম নেওয়ার জন্য ঘুমোতে যান, কিন্তু তিনি ঘুমোতে পারেন না। ঘুমোতে গেলে তার অস্থিরতা বেড়ে যায়, তাকে বিছানা ছেড়ে উঠে পড়তে হয়, তিনি হাঁটতে থাকেন, হাঁটতে বাধ্য হন। যদি সুযোগ থাকে তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠা নামা করেন, তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এবং আবার নিচে নামতে হয়, তাকে এভাবে উপরে নিচে হাঁটতে হয়। তাহলে একটু স্বস্তি বোধ করেন, একটু হতাশাজনক চিন্তা ভাবনা এবং উদ্বেগ তাকে তাড়া করে বেড়ায়। তিনি অনুভব করেন, তিনি মনে করেন তিনি কিছু একটা ভুল করেছেন, যদিও কোনো ক্ষেত্রেই তেমন ভুল কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা বলছি যে বিষণ্ণতা ও অস্থিরতা, এই বিষণ্ণতা এবং অস্থিরতা কেন, এই কেন উত্তরটা আমরা এখানে পাইলাম যে তিনি একটা কিছু ভুল করেছেন, তিনি ভুল করেছেন, এই বিষয়টা তাকে তাড়া করে বেড়ায় এবং এই বিষয়ে মানে সে উৎকণ্ঠিত হতে হতে, মানে অস্থির হতে 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 একটা সময় বিষণ্ণতায় পড়ে যান, যদিও আসলে তিনি প্রকৃত অর্থে তিনি ভুল করেননি। তাহলে তিনি এরা ভাবেন কেন যে আমি ভুল করেছি? অরামার্সিনিকেমের রোগীর একটা প্রধান বৈশিষ্ট্য হলো দোষবোধ। দোষবোধ, এই দোষবোধ শব্দটা একটু বিকৃত লাগে, কিন্তু আমি এই শব্দটা দিলাম যে দোষবোধ কি, আমি দোষ করেছি এরকম একটা বোধ বা উপলব্ধি, তিনি নিজেকে দোষী মনে করেন। অরামার্সিনিকা নিজেকে দোষী মনে করেন, যে কোনো পারপাসি যা কিছু ঘটুক দোষটা আমার, নিজেকে দায়ী করেন। তিনি হলেন এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি যিনি নিজের উপর
ও অন্যদের উপর সবসময় ক্রুদ্ধ বা রাগান্বিত থাকেন। তিনি সবসময় নিজের সমালোচনা করেন এবং ক্রমাগত অন্যদের দোষ ত্রুটি খুঁজে বেড়ান। তাহলে কি এই দোষবোধটা তার উভয় দিকে, নিজেরও দোষটা না, অপরাধ বোধ না, অপরাধ বোধ না, অপরাধ বোধ আর একটা কথা, কে যেন লিখছেন অপরাধ বোধ, আর বলছি এটা দোষ বোধ। দোষী, আমি দোষ করেছি, এই দোষটা যখন বলি তখন এটা একটা মেটাফরিক বিষয় হয়, এটা গভীর বিষয় হয়। আর অপরাধটা আইন ভঙ্গ করাটা অপরাধ, যেটা এই দেশে আইন, আর এক দেশে সেটা আইন না, এটা দোষের কিছু না। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং সারা পৃথিবীতে মানে স্বীকৃত, যেমন মানুষ খুন করা কোনো দেশই গ্রহণযোগ্য না। মানুষ খুন করা মানে অপরাধ করছে এটা না, সে দোষী, দোষী সাব্যস্ত হওয়া। যাই হোক, এরকম বড় বড় মানে বিষয় এবং সব বিষয় নিজেকে দোষারোপ করেন এবং অন্যদের দোষ ত্রুটিও খুঁজে বের করেন। কোনো ঘটনার জন্য অন্য কেউ দায়ী হলেও তিনি কোনোভাবে দোষ করেন। একটা প্রধান বৈশিষ্ট্য হলো তার দোষবোধ। তিনি নিজেকে দোষী মনে করেন, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াতে থাকেন। একজন অরামার্সিনিকামের রোগী অত্যন্ত কঠোর ব্যক্তিত্বের অধিকারী, অনেকটা একটা কেলি কার্ভের মতো বলতে পারেন। কেলি কার্ভ কিরকম ব্যক্তিত্ব, মানে কঠোর ব্যক্তিত্ব, সেরকম কঠোর কঠোর ব্যক্তিত্বের অধিকারী তিনি। তিনি নিজের এবং অন্যদের প্রতি ভীষণ কঠোর থাকেন। আমরা কেলিকার কতটা কঠোর আমরা বলতে গিয়ে বলছিলাম, সে তার ইমোশনের উপর তার কঠোরতা প্রকাশ করতে পারে, তার আবেগকে সে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে স্ট্রিক্টলি। উদাহরণ হিসেবে বলেছিলাম যে পায়খানার বেগ আছে, তার মলত্যাগের বেগ আছে, সেই বেগটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, দ্যাট ইজ কেলিকার। আবার এই যে অরামার্সিনিকা, সে করে কি, সেও নিজের উপর নিয়ন্ত্রণটা করতে পারে এবং বেশ কঠোর হতে পারে। বহুল অংশে আবেগ বা অনুভূতিহীন মানুষ, এটা এখানে আরেকটা কি, ইমোশন এবং ফিলিংসলেস এক পার্সন অরামার্সিনিকাম। বহুল অংশে, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই না, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। কঠোর পরিশ্রমী, শ্রম দিতে পারেন, স্পষ্টবাদী এবং নিষ্ঠাবান একজন ব্যক্তি। অনেকগুলো ভালো দিক আছে, আমরা সামনের দিকে ভালো দিকগুলো বিশ্লেষণ করবো, যে কখন কিটা হয়, মানে কিভাবে কি হয়। অরামার্সিনিকামের যে মানসিক যে সক্ষমতা, মানসিক ক্ষমতা স্পষ্ট, কিন্তু আবেগীয় বিষয়সমূহ মারাত্মক কঠিন। উনি কখনো কোনো ওনার আবেগের ম্যানিফেস্টেশন হয় না, উনি ওনার আবেগটা ম্যানিফেস্ট করবেন না, প্রকাশ করবেন না, এর কোনো প্রকাশ নাই। আর মূলত আবেগই নেই। একইভাবে দেখেন, মানে এই যে এটা কি, তার ইমোশন বা তার ভেতরের জিনিসটা উনি কোনো সময় ডিসক্লোজ করবেন না। তার শরীর বিধানে আমরা পাই, শরীর বিধানে তার গ্ল্যান্ড গুলো, মানে গ্রন্থি গুলো, তার যকৃৎ, এসবের কাঠিন্য দেখা দেয়, এইগুলো শক্ত হয়ে যায়। তাহলে কি ইমোশনাল দিক থেকে ওনার কাঠিন্য আছে, আর কাঠিন্য আছে কোথায়, ওনার গ্ল্যান্ড সমূহে, গ্রন্থিগুলোতে কাঠিন্য আছে ফিজিক্যালি। এই গ্রন্থিগুলো তার উত্তেজিত থাকে, যেরকম মানুষ হিসেবে উনি উত্তেজিত থাকেন, যেভাবে মানুষ হিসেবে একজন অরামার্সিনিকাম অস্থির থাকেন, রেস্টলেস কন্ডিশনে থাকেন, গ্রন্থিগুলো উত্তেজিত থাকে এবং গ্রন্থিগুলো তার সক্ষমতা হারায়, কার্যক্ষমতা হারায়, সক্ষমতা না, কার্যক্ষমতা হারায়। এটা লিঙ্কটা আমরা সামনে পাবো যে কিভাবে কি হয় আর কি। তিনি কোনো কোনো সময় অন্যদের সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণ করেন, তার শরীরও যেন ঠিক একইভাবে তার সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণ করে। একজন অরামার্সিনিকাম ব্যক্তিত্ব যেমন অন্য মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করেন, তার শরীরের বিভিন্ন অর্গান গুলা তার সঙ্গে, মানে টোটাল সিস্টেমের সঙ্গে বিদ্বেষপূর্ণ ভাব দেখায়। শরীরের কঠিন গ্রন্থিগুলোতে, যে বলছি যে গ্রন্থিগুলো বা গ্ল্যান্ড গুলো কঠিন হয়ে যায়, তাতে ম্যালিগন্যান্সি দেখা দেয়। আমরা সম্ভবত
ভ্যারাইটি আয়োডে আমরা ব্যাখ্যা করেছিলাম যে ম্যালিগন্যান্সি, আমরা 2-3 ধরনের মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ম্যালিগন্যান্সির কথা বলছিলাম, যেখানে একদম বিধ্বংসী অবস্থা তৈরি হয় এবং তীব্রতা বা মানে মানে প্রচন্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা বোঝাতে ম্যালিগন্যান্সি টার্মটা ব্যবহার করা হয়। ঠিক এরকম ওই গ্রন্থিগুলোতে ম্যালিগন্যান্সি দেখা দেয়। সুতরাং কি হয় অবস্থাটা, আমরা অরামার্সিনিকেমের রুগীতে অহরহ আপনার ক্লাসের লিঙ্ক ও আচ্ছা, sorry, এটা আমাদের জন্য না। যাই হোক, যে অতিরিক্ত চলে যায়, এই কাজগুলো জার্নিটা এটা কমপ্লিট হালকা হলদে রঙের তরল পদার্থ, যা মানবদেহের লিম্ফেটিক সিস্টেমের সঙ্গে সক্রিয় এবং রক্তের মতোই গুরুত্বপূর্ণ। লিম্ফ রক্তের রক্তরস, এক ধরনের রক্তরস বলতে পারি আমরা। যেটা স্যার রক্ত কথাগুলো আটকে আটকে আসতেছে, পুরোপুরি থাকে শোনা যাচ্ছে না। শরীরের বিভিন্ন জায়গায় সঞ্চালিত হয় এবং রক্ত দরকার আছে, এবং এটা স্যার শোনা যাচ্ছে না। আমরা লিম্ফ বলি। লিম্ফ প্রতিরোধক সরিয়ে ফেলা, পুষ্টি বহন কাজটা খুব গুরুত্বপূর্ণ। লিম্ফটা প্রয়োজনীয় ক্ষতিকর বিভিন্ন এই প্যাথোজেন স্যার কথাগুলো শোনা যাচ্ছে না, কথা আসতেছে না স্যার। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? বলছি শোনা স্যার কথা আটকে আসতেছে, একটা আসে তো আরেকটা আসে না, এরকম শোনা যাচ্ছে। যাচ্ছে? এখনো ক্লিয়ার হয় নাই। আমরা একটু অপেক্ষা করি স্যারের জন্য।
আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। নেট ফেল করছে, 2G এসে গেছিল। জি স্যার। আমরা সম্পর্কে বলছিলাম। স্যার, তো কথা লিঙ্ক আবার হলো আটকে যাচ্ছে। স্যার, কথা আসতেছে না। এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ঝামেলা করতেছেন এটা। যাই হোক, দেখি কষ্ট করে ক্লাসটা উঠাইতে পারে কিনা, সংক্ষেপ করি। জি বারবার স্যার। ডিস্টার্ব করছে নেট এখন। যাই হোক, জি এটা হলো স্যার। শরীর থেকে বিভিন্ন টক্সিন বা ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোকে ধরে এগুলোকে বহন করে নেয়, এবং লিম্ফেটিক গ্রন্থি বা লিম্ফেটিক গ্ল্যান্ড যেগুলো আমরা বলি, এই গ্ল্যান্ডের কাছে পৌঁছে দেয়। আর লিম্ফেটিক গ্ল্যান্ডের কাজ কি? লিম্ফেটিক লিম্ফেটিক গ্ল্যান্ড লিম্ফ নামক তরল পদার্থটা, এই যে লিম্ফ থেকে যে লিম্ফ নামক হলদে রঙের তরল পদার্থ একে সেকে এই ক্ষতিকর পদার্থগুলোকে বা বিভিন্ন প্যাথোজেনকে, যেগুলো ক্ষতিকর, একে আলাদা করে ধ্বংস করার ব্যবস্থা করে। তো লিম্ফেটিক গ্ল্যান্ড গুলো আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা, আহ, রোগ প্রতিরোধ করার কাজে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। সুতরাং সুস্থ থাকার জন্য বা শরীরের রোগ প্রতিরোধের ক্ষেত্রে লিম্ফেটিক গ্রন্থি এবং লিম্ফের ভূমিকা অপরিসীম। এই লিম্ফেটিক গ্রন্থি এবং লিম্ফেটিক যে লিম্ফ নামক তরলটা, এটা যদি ঠিকঠাক সার্ভিস না দেয়, তাহলে আমাদের পক্ষে সুস্থ থাকা সম্ভব না, আমরা রোগাক্রান্ত হয়ে পড়বো। লিম্ফেটিক গ্রন্থি, যার প্রধান কাজ হলো মানব দেহের অভ্যন্তরীণ জীবকোষগুলোকে আমাদের দেহের মধ্যে যে সেলগুলো, এই সেলগুলোকে দূষণমুক্ত করা বা রেকটিফাই করা বা বিশুদ্ধ করা। অরামার্সিনিকেমের রোগীর সেই লিম্ফেটিক গ্রন্থি যথাযথভাবে কাজ করতে পারে না, তার শরীরের লিম্ফেটিক গ্রন্থিগুলি কঠিন হয়ে যায়। তখন এই গ্রন্থিগুলি শরীরের বিষাক্ত পদার্থ ধরে রাখে, ধারণ করে রাখে। মানে যে আর কি পরিষ্কার করবে, রক্তকে পরিষ্কার করবে, মানে দূষণমুক্ত করবে, সে নিজেই এই দোষটাকে, এই বিষটাকে ধরে রাখে, ধারণ করে রাখে, যা পুরো শরীরতন্ত্র বা সিস্টেমকে বিষাক্ত করে তোলে। রোগীর এই ধরনের পরিবর্তিত প্যাথোলজিক্যাল অবস্থার প্রাথমিক পর্যায়ে তার মধ্যে রাগ ও বিষণ্ণতা দেখা দেয়। আমি ক্লিয়ার করতে পারছি মনে হয়? বিষণ্ণতা কখন আসে? রাগ এবং বিষণ্ণতা দেখা দেয় কখন? অস্থিরতা এবং বিষণ্ণতা, এটা বিষণ্ণ অবস্থাটা চলে আসে যখন এই প্যাথোলজিক্যাল চেঞ্জটা প্রথম দিকে আসে, ধীরে ধীরে আসতে থাকে, আর রোগীর মধ্যে রাগ ও বিষণ্ণতা ক্রমবর্ধমান হারে বাড়তেই থাকে। পরবর্তী সময় তার এই রাগ এবং ক্রমবর্ধমান বিষণ্ণতা একটা পর্যায়ে এমন চলে যায় যে তাকে সুইসাইডাল টেন্ডেন্সি তার মধ্যে ডেভেলপ করে, তার মধ্যে আত্মহত্যার প্রবণতা ডেভেলপ করে। আচ্ছা, আমরা অরামার্সিনিকাম ব্যক্তিত্ব সম্পর্কে যদি বলি, যে খুব খুব সহজেই, আচ্ছা, অরামার্সিনিকাম ব্যক্তিত্ব খুব সহজেই বিরক্ত হন,
তিনি নিজের মধ্যেই আবদ্ধ থাকেন, বিরক্ত হন, কিন্তু এই বিরক্তির ভাবটা প্রকাশ করেন না সহজে। মারাত্মক রকমের ইন্ট্রোভার্ট প্রকৃতির। সচরাচর তিনি কারোর সঙ্গে মিশতে চান না, কারোর সঙ্গে যোগাযোগ করতে চান না, কিন্তু নিজের এবং অন্যদের সমালোচনা করার জন্য মুখিয়ে থাকেন। যেটা মানুষের সমালোচনা করে, গীবত করে, নট অনলি দ্যাট, নিজের সমালোচনা করার জন্য উনি মুখিয়ে থাকে। অর্থাৎ নিজেকে দোষারোপ করতে থাকে, নিজেকে দোষারোপ করতে থাকে এবং অন্যদেরকেও দোষারোপ করতে থাকে। তাহলে কি দোষ বিষয়টা ওনার সাথে সম্পৃক্ত। কোনোভাবে যদি তিনি রেগে যান, তিনি একদম নীরব হয়ে যান, সাইলেন্ট হয়ে যান, কমপ্লিট সাইলেন্ট। ভেতরে ভেতরে বিরক্ত হতে থাকেন, কারোর সঙ্গে কথা বলতে চান না। তিনি পরিস্থিতি সম্পর্কে চিন্তা করতে থাকেন। তিনি যতই চিন্তা করুন না কেন, অবশেষে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য তিনি নিজেকেই দোষারোপ করেন। দিস দ্য মেইন পয়েন্ট। তাহলে কি কোনো কারণে রেগে গেলে একদম সাইলেন্ট হয়ে যাবে, এবং সাইলেন্ট হয়ে গেলে কি হবে, তিনি কারোর সঙ্গে কথা বলতে চান না। তিনি পরিস্থিতি সম্পর্কে চিন্তা করতে থাকেন, অনেক চিন্তা করেন যে কি হলো কি হলো, যাচাই বাছাই তিনি যতই করুন না কেন, ফাইনালি যে আমি এই দোষ করেছি, আমার এই অপরাধ, এই ঘটনার জন্য দায়ী আমি নিজে, এবং এটা ডিটারমাইন্ড থাকে উনি এই ব্যাপারে। রাগ তখন তার শারীরিক লক্ষণগুলোকে আরো বাড়িয়ে দেয়। তখন কি যে এই যে আমি দায়ী, তখন তার ভেতরে আরো একটা প্রেশার সৃষ্টি করে, তার মধ্যে একটা কম্পালসিভ কন্ডিশন তৈরি করে, তার মেজাজ আরো বিগড়ে যায় এবং আরো শারীরিক অবস্থাগুলো খারাপের দিকে যায়। এই রাগ এমন একটি রাগ যা ভেতর থেকে তাকে ধ্বংসাত্মক আত্মঘাতী পরিস্থিতিতে দাঁড় করায়। তাহলে নিজেকে, নিজের প্রতি দোষ দেওয়াটা এত ইয়ে যে মারাত্মক ভাবে একটা পর্যায়ে যে না, এই দোষ আমারই, সো আই হ্যাভ দ্য রাইট টু লাইফ, সেভ মাই লাইফ, আমার এই জীবন রক্ষা করার অধিকার নাই। এই ধরনের একটা টেন্ডেন্সি আসে। দেখেন, একজন অরামাসিনিকাম ব্যক্তিত্ব সবসময় সবকিছুতে নিজেকে দোষারোপ করেন। এই যে দোষারোপ করার প্রবণতা যুক্ত হন তিনি, তিনি নিজেকে দোষারোপ করেন এই ভেবে যে তিনি কিছু ভুল করেছেন। তার মনে হয় তিনি সবকিছুতে প্রতি ধাপেই ভুল করে আসছেন। তার এমন ভাবনা চলতে থাকার এক পর্যায়ে তার আবেগীয় স্তরে হতাশা দেখা দেয়, তার মধ্যে আত্মহননের চিন্তা এসে যায়, আত্মহত্যার চিন্তা এসে যায়। মানে সবকিছুতে আমি দোষ করছি, আমি দোষটা আমারই। তিনি উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার কথা ভাবতে শুরু করেন। আর এই ধরনের রাগের সঙ্গে যদি আরো নতুন কোনো ক্ষোভ, কোনো বিচ্ছেদ বা শোকাবহ পরিস্থিতি যুক্ত হয়, তখন তার আত্মহত্যার মনোবৃত্তি বহুগুণে বেড়ে যায়। ওরা মার্সিডিকান ব্যক্তিত্ব তার জীবনযাপন নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েন যে কেন আত্মহত্যা করতে চান। এখানে পাবেন যে অতিষ্ঠ হয়ে পড়েন এবং জীবন থেকে সরে দাঁড়াতে চান, আত্মহত্যা করতে চান। তার শরীরে যখন ঘাম হয়, তখন মানসিক অবস্থাগুলো খারাপের দিকে যায়, আত্মহত্যার ইচ্ছা জাগ্রত হয়। সন্ধ্যার সময় বা নারীদের ঋতুস্রাব অবরুদ্ধ হয়ে মানসিক অবস্থাগুলোর বৃদ্ধি ঘটে। আত্মহত্যার প্রবণতার সঙ্গে এই যে প্রসঙ্গটা যখন আসে, তখন আমরা বলছি আর একটা ওষুধ আমি এখন পর্যন্ত আলোচনা করি নাই, যে সেটা হলো অরাম মেটালিকা। এই অরাম মেটালিকামের নাম আত্মহত্যার প্রসঙ্গে আসবেই, হোমিওপ্যাথিতে এটা আসবে, এটা একটা প্রধান আত্মহত্যার টেন্ডেন্সি, যদি অন্যান্য ওষুধে আছে। অরাম মেটালিকাম ব্যক্তিত্ব ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী, কাজের ক্ষেত্রে নিখুঁত পারিপাট্য প্রত্যাশী একজন মানুষ। অরাম মেটালিকাম অরাম মেটালিকাম হলো একটা পার্ট। এই যে অরাম আর্সেনিকামের ওষুধটা দুইটা উপাদান, আর্সেনিকাম এবং অরাম একটা পার্ট। অরামে আমরা কি পাই, আমি অরাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যখন অরাম মেটালিকামের ক্লাসটা নিব। আচ্ছা, তো তবু এখানে একটু আলোচনা করা দরকার। অরাম মেটালিকাম ব্যক্তিত্ব কাজের প্রতি তার মনোযোগ বেশি, অত্যন্ত পরিশ্রমী, নিখুঁত এবং পারিপাট্য প্রত্যাশী একজন মানুষ। পাশাপাশি তার থাকে উচ্চাকাঙ্ক্ষা। তিনি তার জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করে নেন, জীবনের একটা লক্ষ্য থাকে অরাম মেটালিকামের, একটা গোল সে নির্ধারণ করবে। এরপর ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পিতভাবে, নিখুঁতভাবে
নিপুণতার সঙ্গে নিরলস চেষ্টা করে যান। তিনি যদি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন, অরাম মেটালিকাম যদি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন, তাহলে ওই সময় তিনি দ্বিতীয় আর একটি লক্ষ্য নির্বাচন করেন, না এটা হয়েছে, আমি এখন এটা করব। আর যদি কোনো মতে তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে তিনি মনে করেন তার সবকিছু শেষ হয়ে গেছে, তাকে দিয়ে আর কোনো কিছু করা সম্ভব না। তিনি হয়তো কোনো মারাত্মক অপরাধ করেছেন। দেখেন এখানে অরাম আর্সেনিকামও কিন্তু অপরাধের কথা আসছে, অরাম আর্সেনিকামও অপরাধের কথা আসছে, যে অপরাধ করেছে, দোষের কাজ করছে। ওইখানে অপরাধের চেয়ে আমরা দোষটা বলছি বড়। ভুল করেছেন যা ক্ষমার অযোগ্য, এখানে দুটো ওষুধের মিল আছে। তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেননি, তার কাছে মানে হলো এই পৃথিবীতে তার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু আর তুমি যদি আমি যদি এই কাজটাই না করতে পারি, তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তিনি ভাবেন তার উচিত নিজের জীবন নিজের হাতে শেষ করে দেওয়া। তার এই ভাবনা প্রতিনিয়ত তাকে তাড়িয়ে বেড়ায়। এই পরিস্থিতিতে অরাম মেটালিকামের রোগীর মধ্যে আত্মহত্যার চিন্তা আসে। এক পর্যায়ে তিনি এতটাই কম্পালসিভ হয়ে যান এই বিষয়ে চিন্তা করতে করতে, যে কম্পালসিভ অবস্থার শিকার হন এতটা বেশি, আত্মহত্যা করার জন্য তিনি পরিকল্পনা করতে থাকেন। এই ধরনের রোগী সঠিকভাবে যদি চিকিৎসিত না হয়, শেষ পর্যায়ে তারা আত্মহত্যা করে বসেন। আচ্ছা, অরাম আর্সেনিকামের আত্মহত্যার প্রবৃত্তিটা কিরকম? অরাম আর্সেনিকামের আত্মহত্যার প্রবৃত্তির বিষয়টি ঠিকই অরাম মেটালিকামের মতো না। অরাম আর্সেনিকামের এই প্রবৃত্তির সঙ্গে তার উচ্চাকাঙ্ক্ষার কোনো যোগসূত্র নাই, আর ফাইনালি কোনো অ্যাম্বিশনের কোনো যোগসূত্র নাই, যেটা আমরা অরাম মেটালিকামে পেয়েছি। তিনি বরং রাগ, ক্ষোভ এবং শোকাবহ পরিস্থিতিতে নিজের উপর দোষারোপ করেন অন্যদের প্রতি। এতে করে এক সময় তার জীবনটাই তার কাছে অসহ্য হয়ে দাঁড়ায়, অসহনীয় হয়ে দাঁড়ায়, বিস্ময় হয়ে দাঁড়ায়, বিষাক্ত হয়ে দাঁড়ায়, এবং তিনি আত্মহত্যার চিন্তা করেন। তাহলে অরাম আত্মহত্যা করে কি জন্য? যে তার গোলে পৌঁছাতে পারে নাই, তিনি তার টার্গেটে পৌঁছাতে পারেন নাই, তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন নাই, হতাশ হয়ে যান। এই হতাশা থেকে, তাহলে অরাম আত্মহত্যা করে হতাশার থেকে। আর অরাম আর্সেনিকামের আত্মহত্যার পদ্ধতি আসে মানে তার মধ্যে যে রাগ, ক্ষোভ এবং শোকাবহ পরিস্থিতি, প্লাস নিজের প্রতি নিজেকে যে দোষী মনে করা, মানে এই অবস্থায় তিনি এতটা কম্পালসিভ হয়ে যান, এই দোষারোপের মাত্রা আরো বেড়ে যায়, এবং জীবনটাই তার কাছে অসহনীয় পর্যায়ে চলে যায়। আপনি যদি এমন একজন মানুষের কথা কল্পনা করেন, ধরেন এমন একজন ব্যক্তি কথা, যিনি রুগ্ন বিদঘুটে ধরনের রক্ত স্বল্পতায় ভুগছেন। তিনি রাতে বিছানায় গেলে ভীষণ অস্থির, উদ্বিগ্ন থাকেন, প্রচুর মানসিক উত্তেজনা বোধ করেন, কিন্তু তার মধ্যে ভালোবাসা, স্নেহ বা মমতা বোধ কাজ করে না। প্রচুর মানসিক উত্তেজনা বোধ করেন, কিন্তু তার মধ্যে প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা বোধ কাজ করে না। তার মানে এই না যে আপনি তার আবেগের মধ্যে একটা ধাতব অবস্থা দেখতে পাচ্ছেন, সেইটা না। আপনি বরং এক ধরনের কঠোরতা খুঁজে পাবেন এই মানুষটার মধ্যে, আবেগীয় কঠোরতা এবং দোষবোধ বা অপরাধবোধ। আপনার কল্পিত ওই ব্যক্তি, যে বর্ণনাটা দিলাম, ওই ব্যক্তি অরাম আর্সেনিকামের অধীন। তাহলে কি অরাম আর্সেনিকাম যে আমাদের টোটাল সিস্টেমটাকে, লিম্ফেটিক সিস্টেমটাকে গুলাই ফেলানোর পরে শরীরের মধ্যে একটা দূষিত পরিবেশ সৃষ্টি হয়। এই দূষিত পরিবেশটা প্রভাব বিস্তার করে আমাদের মানসিক অবস্থার উপরে, এবং এরপর আস্তে আস্তে মানসিকতা বিকৃত হতে থাকে। এবং বিকৃত হলে কি হয়? এই মানসিকতা বিকৃত মানসিকতা এই মানুষটাকে আরো বিকৃত করে তোলে, এবং শেষ পর্যন্ত তার জীবনটা তার কাছে দুর্বিষহ হয়ে ওঠে। আবেগীয় কঠোরতা, সে নিজের ভেতরের মানে কোনো কিছু কারো কাছে প্রকাশ করবে না, এটাকে দমন করতে সক্ষম হয় অরাম আর্সেনিকাম। আসলে অরাম আর্সেনিকামের রোগী যৌনতার ক্ষেত্রে প্রাথমিকভাবে বেশ সক্রিয় থাকেন, কিন্তু খুব শীঘ্রই এই অবস্থা থেকে তার বিচ্যুতি ঘটে। তখন তার মধ্যে বিকৃত আকাঙ্ক্ষা তৈরি হতে পারে, যৌনতার বিকৃত আকাঙ্ক্ষা। তার যৌনতা মানসিক ক্ষমতা দ্বারা প্রভাবিত হয়। তার ইচ্ছা করছে, মানে আজ হবে, ইচ্ছা করে নাই হবে না, এটা নিয়ন্ত্রণ করতে পারে। তার যৌন ক্রিয়ার ক্ষেত্রে
নানাবিধ চিন্তা ভাবনার অনুপ্রবেশ ঘটে। এ কারণে তার যৌনক্রিয়াটা এমন হয়ে ওঠে যা কেবল শারীরিক চাহিদাই পূরণ করে। রোমাঞ্চকর অনুভূতি তার ক্ষেত্রে অনুপস্থিত থাকে। সঙ্গমে পরিপূর্ণ তৃপ্তি থেকে তিনি সবসময় বঞ্চিত থাকেন। এই ধরনের ব্যক্তিকে মনে হবে তিনি রোমাঞ্চকর সম্পর্ক থেকে বিচ্ছিন্ন। তিনি যৌনতার ক্ষেত্রে তার সঙ্গী বা সঙ্গিনীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন না, কোনো কমিটমেন্ট নাই। তিনি পার্টনারের প্রতি ভীষণ উদাসীনতা দেখান, তবে তিনি যৌনতার ক্ষেত্রে বেশ সক্ষম। অরামার্সিনিকাম ব্যক্তিত্ব ক্ষেত্র বিশেষ যৌনতা নিয়ে বাড়াবাড়িও করেন। অতিরিক্ত সঙ্গমের কারণে যেসব লক্ষণ প্রকাশিত হয়, অরামার্সিনিকামের রোগীর মধ্যে তার প্রত্যেকটা লক্ষণই বিদ্যমান থাকে। অরামার্সিনিকাম সমকামীদের চিকিৎসার জন্য একটা ওষুধ হতে পারে। বিশেষ ধরনের সমকামী যারা বারবার সিফিলিস রোগে সংক্রমিত হয়েছেন এবং সিফিলিসের ক্ষত অ্যালোপ্যাথিক চিকিৎসায় বা অন্য কোনো প্রকারে অবদমনের চেষ্টা করেছেন বা তথাকথিতভাবে অবদমন করতে পেরেছেন, এবং এই অবদমনের ফলে যাদের স্বাস্থ্য স্থায়ীভাবে ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন এই ধরনের সমকামীদের ক্ষেত্রে তাদের মানসিকতার পরিবর্তন আনতে সক্ষম অরামার্সেনিকাম, একটা শক্তিশালী হাতিয়ার। অবশ্যই এক্ষেত্রে যদি ওষুধটির মানসিক যে এবং আবেগীয় যে লক্ষণগুলো বললাম, এটা যদি এই রোগীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আমি একটা রোগীর চিকিৎসা করেছি। অরামার্সেনিকাম ওই ধরনের ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি নিজে হয়তো সিফিলিসে আক্রান্ত হননি, কিন্তু তার পূর্বপুরুষদেরকেও এই রোগটিতে আক্রান্ত হয়েছেন। আমি মায়াজবের কথা বলছি না, ইটস নট মায়াজবেটিক। নিজে সিফিলিস নামক রোগটায় সংক্রমিত হননি, আক্রান্ত হননি, কিন্তু তার পূর্বপুরুষদের কেউ আক্রান্ত ছিলেন, এই তথ্য আমরা জানলাম। তবে তিনি তার শরীর ও মনে গভীরভাবে সিফিলিসের ওই দোষটির চিহ্ন এখনো ধারণ করেছেন। এরপর কি পূর্বপুরুষ আক্রান্ত ছিল এটা আমরা জানছি, জানার পরে ওই একটা জিনিস পাইলাম যে এইটার কোনো প্রভাব তার শরীর বা মনে বা তার ইমোশন স্টেটে যে কোনো জায়গায় এটার কোনো একটা ছাপ রয়ে গেছে, সিফিলিসের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় রয়ে গেছে। যদি এরকম হয়, পূর্বপুরুষের অসুস্থতার ছাপ তার মধ্যেও রয়ে গেছে। আপনি মানে আমরা এইসব রোগীর কোনো না কোনো এই ধরনের রোগীর কোনো না কোনো ধারণা বা নীতিতে এক ধরনের জেদ দেখতে পাবো। তার নৈতিকতায় বা তার চিন্তায় এক ধরনের জেদ তার মধ্যে থাকবে। ঠিক আছে, এই বিষয়টা লক্ষণীয় যে পূর্বপুরুষের স্কিল ছিল এবং ওই ধরনের জেদি বা একটা বিকৃত ধারণা তার মধ্যে আছে। এক ধরনের বিকৃত চিন্তা ভাবনার অধিকারী বলে মনে হবে তাকে। তাদের এই জেদ বিকৃত চিন্তা ভাবনাই অরামার্সেনিকামের সঙ্গে কম পরিপূর্ণভাবে সদৃশ। কোন কোন ক্ষেত্রে অরামার্সেনিকামের রোগীর মধ্যে বিশেষ ধরনের ধর্মান্ধতা থাকে। এখানে কথাটা মনে রাখতে হবে, ধর্মান্ধ। ওষুধটির ধর্মান্ধতার বিষয়টি অনেক সময় থুজ অক্সিডেন্টালিস এবং মেডোরিনামের সঙ্গে গুলিয়ে যেতে পারে, কেন মেডোরিনাম আমরা পাই ধর্মান্ধ বা ধর্মবিরোধা, থুজাতেও পাই, আরো অনেক ওষুধ আছে, ওই আলোচনায় না গেলাম। থুজা অক্সিডেন্টালিসের রোগী কি হয়? ধর্মান্ধ হয় না। থুজা অক্সিডেন্টালিসের রোগী ধর্মভীরু। আবার কোন কোন থুজা রোগী একটু ভণ্ড প্রকৃতিরও হয়, তিনি তার ভণ্ডামিকে আড়াল করতে ধর্মের মুখোশ ধারণ করেন, তবে তিনি ধর্ম বিষয়ে কখনো প্রচলিত যে রীতি বা রিচুয়াল গুলো আছে এটার বাইরে যান না, পূজা বাইরে যায় না। আমরা আগে বিভিন্ন সময় আলোচনা করতে গিয়ে বলেছিলাম মেডোরিনাম ব্যক্তিত্ব প্রকৃত অর্থে ধার্মিক নন, তার মধ্যে এক ধরনের দ্বৈত ব্যক্তি সত্তা কাজ করে। তাকে একজন ধার্মিক বলে মনে হতে পারে, তবে সেটা সাময়িক সময়ের জন্য। কারণ আপনি যদি তার সম্পর্কে বিস্তারিত খোঁজ দেন তাহলে হয়তো জানবেন কিছুকাল আগেও তিনি ভীষণ দুর্বৃত্তপনায় লিপ্ত ছিলেন। আবার আপনি যদি কিছুকাল অপেক্ষা করেন তাহলে দেখবেন মেডোরিনামের ওই ব্যক্তি তিনি তার ধর্মীয় বেশ ছেড়ে দিয়ে কিছুকাল পরে আবার দুর্বৃত্তপনায় চলে গেছেন। এই যে একটা পোলারেশন, মেরুকরণ হয়। ঠিক আছে, থুজা অক্সিডেন্টালিসের ধর্মভীরু, আমরা বলছি থুজা অক্সিডেন্টালিস ধর্মভীরু,
অথবা তিনি ভীরুতা দেখান, মেডোরিনাম ধর্ম ভীরুতার মুখোশ ধারণ করেন। পক্ষান্তরে অরামার্সিনিকাম হন ধর্ম অন্ধ কোনো কোনো ক্ষেত্রে। তার এই ধর্মান্ধতা কোনো কোনো সময় ধর্মান্ধতার যে একটা সীমানা থাকে সেই সীমানাও পেরিয়ে যায়, ধর্ম উন্মাদনায় উন্মাদ হয়ে যায়, ধর্ম উন্মাদনায় পড়ে যায়। আমার এক অরামার্সিনিকাম রোগী একজন পুলিশ কর্মকর্তা, উনি আমাকে বলছে, জানেন কি, এই যে স্বর্গমর্ত পাতাল টাতাল এই সমস্ত বলে এটি নিয়ে আমার নতুন থিসিস আছে, এটি নিয়ে আমি চেষ্টা করেছি। উনি অনেক মেধাবী মানুষ এবং এতদিন যে যা বলছে সব ভুল। আমি আর ওনার সাথে তর্কে যাই নাই, বোঝারও চেষ্টা করি নাই। দেখলাম যে আসলে একটা উন্মাদনার মধ্যে ওনার মধ্যে চলে আসে। উনি ওয়ারামার্সিনিক এবার ছিলেন পেটেন্ট, একজন পুলিশের বড় কর্মকর্তা। বলছে এটা নিয়ে আমার থিসিস আছে, এটা সময় মতো আমি প্রকাশ করবো। দিস ইজ কাইন্ড অফ উন্মাদনা। আচ্ছা, যাই হোক, তার বিকৃত চিন্তা ভাবনা, তার মানসিকতা, মানসিক বিচ্যুতি তাকে উন্মাদনার দিকে ঠেলে দেয়। ধর্মীয় ভাবে তিনি ভীষণ গোড়া হন। তার যে কোনো উন্মাদনা এক পর্যায়ে ধর্মীয় ইস্যুতে গিয়া মিলেমিশে একাকার হয়। তাহলে কি তার মধ্যে যত বিকৃত চিন্তা ভাবনা এটা ধর্মীয় ইস্যুতে নিয়ে মেশার এবং নিজের মতো করে একটা মত এস্টাবলিশ করার চেষ্টা করে। অরামার্সিনিক রোগীর ধর্মীয় বিষয়ে কল্পনা প্রসূত উন্মাদনা আছে, স্বাস্থ্যের বিষয়েও কল্পিত খারাপ কিছুর আশঙ্কা থাকে। তিনি যদি কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তবে রাজনীতি নিয়ে অতি বিবেকবানের পরিচয় দেন। এর মধ্যে এক ধরনের উন্মাদনার মিশ্রণ থাকে। তিনি ভীষণ হাইপার অ্যাক্টিভ হয়ে পড়েন। এই ধরনের রোগীর এই যে হাইপার অ্যাক্টিভনেসের কারণে আবার ঝামেলা দেখা দেয়, যেহেতু এর দুর্বল পয়েন্ট হলো লিম্ফ এবং লিম্ফেটিক নোডস এবং গ্ল্যান্ডস। তো এই তার বিভিন্ন গ্ল্যান্ড, লিভার আক্রান্ত হয়, আবার হলো গিয়া তার থাইরয়েড গ্ল্যান্ড আক্রান্ত হতে পারে বা তার গলগণ্ড দেখা দিতে পারে। এই যখন তিনি হাইপার অ্যাক্টিভ হয়ে যান তখন আমরা আগের একটা ওষুধে বলেছিলাম তার একটা অনকাইন্ড অফ অটো ইমিউন সিস্টেম ডিজিজের মতো বা অটো ইমিউন ডিসঅর্ডারের মতো অবস্থা হয়ে যায়। তার থাইরয়েড হরমোনের সিক্রেশন আর স্বাভাবিকভাবে হয় না, এটা হয় থেমে যাবে না হলে বেড়ে যাবে। তো এই জন্য তিনি থাইরয়েডিজম আক্রান্ত হয়ে পড়তে পারেন বা ওরা গয়টার দেখা দিতে পারে, গয়টার বা নডুলার গয়টার দেখা দিতে পারে। যখন হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে তার মানে এই যে উন্মাদনাটা বেড়ে যাবে তখন, এর আগে না। অরামার্সিনিকামের রোগী স্বাভাবিকভাবে স্বাভাবিক সরল চিন্তা ভাবনা থেকে বিচ্যুত হয়ে পড়েন। এই যে এই আসল কথা, নিবিড় কথাটা, তিনি সহজ সরল চিন্তা করতে পারেন না। আপনি যদি একজন অরামার্সিনিকাম ব্যক্তিত্বকে দীর্ঘ সময় নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন সুস্থ স্বাভাবিক বা সরল চিন্তা ভাবনা থেকে তিনি সম্পূর্ণরূপে বিচ্যুত রয়েছেন। তিনি খুব নগণ্য তুচ্ছ বিষয়গুলোকে অস্বাভাবিক রকমের বড় করে তুলছেন, আবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে উনি পাত্তাই দিচ্ছেন না। এই তুচ্ছ বিষয়গুলোর প্রতি মাত্রা অতিরিক্ত মনোযোগী হয়ে পড়ছেন, তুচ্ছ বিষয়ে ভীষণ গুরুত্ব দিচ্ছেন। সুস্থ একজন মানুষ যে বিষয়গুলো পাত্তাই দিতেন না সেগুলোই তিনি নিজেকে ও অন্যদের সেইগুলো নিয়ে নিজেকে এবং অন্যদের দোষারোপ করবেন। তিনি বেশ পরিশ্রমী একজন মানুষ, কিন্তু তার সঙ্গে কথা বললে, আপনি যদি কথা বলেন তা আপনার মনে হবে তার উপলব্ধি করার ধরনের মধ্যে ভুল আছে। অর্থাৎ মানুষ একটা বিষয় সম্পর্কে যে আমরা চিন্তা ভাবনাকে উপলব্ধি করি, এই উপলব্ধি করার ধরনের মধ্যেই তার ভুল। ভুল ভালো উপলব্ধি করে, বিকৃত ভাবে উপলব্ধি করে। তার মধ্যে আপনি একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক আবেগ এবং চিন্তা ভাবনা খুঁজে বিন্দুমাত্র খুঁজে পাবেন না। আপনি এমন একজন ব্যক্তিকে পাবেন যার মানসিক ক্ষমতা ও কোনো কিছু বোঝার ক্ষমতা, মানে মানসিক ক্ষমতা এবং কোনো কিছু বোঝার যে সক্ষমতা, এটা কমপ্লিটলি বিকৃত। এমন না যে তিনি তার চিন্তা ভাবনায় স্পষ্টতার অভাব আছে, না সেটা না, বরং তিনি বিকৃত চিন্তাযুক্ত একজন ব্যক্তি। নোট ইট, বিকৃত চিন্তাযুক্ত একজন ব্যক্তি যিনি জীবনের প্রত্যেকটা পরতে পরতে সবকিছুতে তার ওপিনিয়ন, তার অবস্থান বিকৃত ভাবে থাকে, তার চিন্তাটা বিকৃত ভাবে থাকবে। দিস ইজ অরামার্সিনিকাম। একজন অরামার্সিনিকাম ব্যক্তিত্ব এই সমস্ত বিকৃত চিন্তা ও আচরণের মধ্যে আমরা কি কি পাই? যদি একটা মানুষ দেখি তার চিন্তা, তার ভাবনা
তার সবকিছু বিকৃত, তার কি পাই আমরা? তার মধ্যে পাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অথবা অর্জিত সিফিলিস দোষের ধ্বংসাত্মক এবং ছলনাময় যে একটা রূপ আছে, এটার প্রতিচ্ছবি। সো অরামার্সিনিকাম কমপ্লিট সিফিলিটিক মায়াজমের এবং খুব গভীর একটা অ্যান্টিসেমিটিক মেডিসিন। আপনি যদি প্র্যাকটিসে লেগে থাকেন, আপনি এমন কিছু রোগী পাবেন যাদের জন্য অরামার্সিনিকাম আপনার দরকার এবং আপনি প্রয়োগ করেছেন। এবং এটা যেহেতু গভীর একটা অ্যান্টিসেমিটিক মেডিসিন, রোগটা যদি ক্যান্সার হয়ে থাকে তাও আপনার রোগীকে বের করে আনবে এই অরামার্সিনিকাম। মনে রাখতে হবে, হোমিওপ্যাথিতে সিম্পলি সিফিলিটিক মায়াজম আক্রান্ত কোনো রোগীকে বের করে আনা সবচেয়ে সহজতর কাজ। আপনি একজন সাইকোটিক রোগীর জন্য অনেক কিছুই করতে পারবেন না, আপনার নাগালের বাইরে থাকবে। কিন্তু সিম্পলি সিফিলিটিক মায়াজম আক্রান্ত বা সিফিলিটিক মায়াজমের মধ্যেই রয়েছে, মাল্টিপল মায়াজম না, বা সেটা হইলো যেমন সিফিলিটিক ক্যান্সার, সিফিলিটিক কার্সিনোমা। মায়াজমটা আছে সিফিলিটিক, সিফিলিস মায়াজম, আর রোগী সাফার করতেছেন কার্সিনোমায়। দেন এই কার্সিনোমাটা ভালো হয়ে যাবে। আমি আগে আমার কোন ক্লাসে বলেছি যে আপনি 25% ক্যান্সার ভালো হয়ে যাবে হোমিওপ্যাথি চিকিৎসায়। 25% কিছুটা বেনিফিট পান না, দেরিতে ভালো হবে, অনেক দেরিতে। এইগুলো 50%, 25% ক্যান্সার কিছুটা বেনিফিট পাবে, সুস্থ থাকবে, আর 25% কোনো কাজই করতে পারবেন না। যে 25% মানে একটু দেরি হলেও ভালো হবে, সেই 25% মধ্যে হলো ব্যাকগ্রাউন্ডে সিফিলিস আছে এবং তিনি কার্সিনোমায় ভুগতেছেন। তো অরামার্সিনিকামের মতো ওষুধ আমি এখন পর্যন্ত ব্যর্থ ব্যর্থ হই নাই, ভুল প্রয়োগ করি নাই। তাহলে কি এই যে ভুল প্রয়োগ করি নাই, তার মানে কি এই ওষুধটা মানে কর্মক্ষমতা যথেষ্ট, যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা মাত্র মায়াজম কঠিন ভাবে থাকে, অতএব রোগীকে বের করে নিয়ে আসা সম্ভব। তারপর বলছে কি, একজন ওই ধরনের বিকৃত চিন্তা, যার চিন্তায় বিকৃতি, যার কোনো কিছু বোঝার মধ্যে বিকৃত অবস্থা, ঠিক আছে, আচরণের মধ্যে, এই ধরনের আচরণের মধ্যে আমরা কি পাই? কমপ্লিটলি প্রাপ্ত বা অর্জিত, অর্থাৎ বংশ মানে উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমিক ভাবে প্রাপ্ত বা নিজের অর্জিত সিফিলিস দোষের যে একটা ছলনাময় রূপ আছে, ধ্বংসাত্মক রূপ আছে, তার প্রতি ছবি হলো অরামার্সিনিকাম। অরামার্সিনিকামের রোগী কোন ধরনের কন্ট্রাডিকশন বা প্রতিবাদ সহ্য করতে পারে না। তার সঙ্গে প্রতিবাদ করছেন, এটা সহ্য করতে পারবে না, অমনি উনি সেন্টিমেন্টাল। এই প্রতিবাদ যদি করেন তাতে তার ক্রোধ বা রাগ বেড়ে যায়, যা তার খারাপ গুলোকে প্রকৃত অর্থে আরো খারাপ অবস্থায় নিয়ে দেয়। আমরা এই লক্ষণটির সঙ্গে এই যে এই প্রতিবাদ সহ্য করতে পারে না, এটা আরো একটা ওষুধে পাবেন হোমিওপ্যাথিতে, সে প্রতিবাদ সহ্য করতে পারে না। এস্টেরিয়াস রুবেন্স, এটা তুলনা করা যায়। এস্টেরিয়াস রুবেন্স প্রতিবাদ সহ্য করতে পারে না। এস্টেরিয়াস রুবেন্সের রোগী কিছুতেই প্রতিবাদ সহ্য করতে পারেন না। তার সঙ্গে কোনো কিছুতে কেউ প্রতিবাদ করলে তিনি মস্তিষ্কে আঘাত অনুভব করেন। প্রতিবাদ করছে, তার মনে ধরে নেন তার মাথায় আঘাত করছেন, না এত সেন্টিমেন্টাল হয়ে যাবেন। তার মাথার ভিতর তখন দপ 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 করে ব্যথা শুরু হয়ে যায়, একবার দিক বিদিক শূন্য হয়ে যান। তিনি মনে করেন তার মাথার ভেতরটা গরম হয়ে গেছে। আবার কোনো কোনো সময় তার সঙ্গে প্রতিবাদ করলে তিনি মনে করেন তার মাথার চারপাশটা গরম বাতাসে ঢেকে আছে। তা মারাত্মক ওষুধ, মানে এস্টেরিয়াস রুবেন্স। যাই হোক, অরামার্সিনিকামের অধীন রোগীর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে, সেটা হলো হতাশা বা ফ্রাস্ট্রেশন। এটা অরামের বৈশিষ্ট্যটা সে ধারণ করে। তিনি হতাশ থাকেন, মনে করেন তিনি আর সুস্থ হবেন না, ভালো থাকবেন না। তার হতাশার মাত্রা এতটাই বেশি, তিনি মনে করেন পরকালেও তিনি ভালো অবস্থায় থাকবেন না। দেখেন এখানে একটা ব্যালেন্স আছে, যে পরকালেও তিনি ভালো অবস্থায় থাকবেন না। তার মধ্যে এক ধরনের দোষবোধ বা অপরাধবোধ কাজ করে। তিনি মনে করেন পার্থিব জগতে তিনি একজন নিন্দনীয় এবং অভিশপ্ত ব্যক্তি। নিজেকে কি মনে করে? নিন্দনীয় মনে করে, অভিশপ্ত মনে করে। তিনি ভীত থাকেন, নিজেকে অভিশপ্ত মনে করেন, তার ভয় হয় অভিশপ্ত হওয়ার কারণে পরকালে বা পরজন্মেও তিনি কোনোভাবে মুক্তি পাবেন না। এই হতাশার সঙ্গে এক ধরনের যন্ত্রণাবোধ তাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে রাখে। তাহলে নিজেকে অভিশপ্ত মনে করা
এটা হিউম্যান বিং, মানে যে মানব যে ধর্ম, এটার বাইরে নিজেকে অভিশপ্ত মনে করার কোনো যুক্তি নাই। এটা নিয়ে ধর্ম নিয়ে অনেকে বলতে পারে যে আদম আলাহিস সালাম তো অভিশপ্ত হইয়া যে বুদ্ধি ইয়ে কি মুসলিম, ইসলাম, খ্রিস্টান এবং মোসেসের ধর্ম, ইহুদি ধর্ম অনুসারে অভিশপ্ত হয়ে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে। না, আমি আপনারা তো ভালোভাবে লক্ষ্য করলে অভিশপ্ত না। মানুষ আল্লাহর মানে প্রিয় সৃষ্টি। মানুষ এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, আদম আলাহিস সালাম এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে যেটা তাকে যেখানে রাখা হয়েছিল ওই জায়গার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। অতএব তাকে সসম্মানে মানে স্থানান্তরিত করা হয়েছে। তো কেউ কেউ মনে করে যে এই অভিশাপ পাওয়াটা বা ভুল করাটা এটা প্রাচীন পাপ। না, এটা প্রাচীন পাপ না, এটা পাপের কিছু না। আল্লাহ বলছে এটা খাবা না, ওটা খাইছে, তার মানে এটা পাপ হয়নি। বা এটা এটা করবা না, সেটা করছে, তাহলে কি তার হয়তো বা প্রাকৃতিক এই, মানে মানে ন্যাচারাল যে ইয়েগুলা, জৈবিক যে বিষয়গুলা সেইগুলোর উদ্গীরণ ঘটছে। সো ওখানে পায়খানা প্রস্রাব এটা সেটা এটা হইতে পারে, বা জৈবিক অন্য কোনো বিষয় হতে পারে। তো মানুষকে আল্লাহ তাআলা মমতার সঙ্গে পৃথিবীতে ট্রান্সফার করেছেন। যে আমরা কখনো নিজেদেরকে অভিশপ্ত মনে করব না। অভিশপ্ত হওয়ার কারণে পরকালে পরজন্মে কোনোভাবে মুক্তি পাবেন না, এই চিন্তাটা মানুষকে মানে খুব মানে বিধ্বংসী অবস্থায় নিয়ে যেতে পারে। এই হতাশার সঙ্গে এক ধরনের যন্ত্রণা বোধ তাকে অক্টোপাসের মতো আঁকড়ে রাখে। আর্সেনিকাম বিভিন্ন বিষয়ে ভয় আছে। তিনি রাতকে ভয় পান। আমরা আগেই বলেছি এটা সিফিলিস রোগ বা সিফিলিটিক বার্জবের উপর ওষুধটির শক্তিশালী দখল আছে। যেহেতু এটি একটি অ্যান্টিসিপিলিটিক গুণসম্পন্ন ওষুধ, সুতরাং এর অতি রোগীর সমস্যাগুলো রাতে বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। আর অরামার্সেনিকার যেহেতু মানসিক এবং ইমোশনাল বিষয়গুলোই বেশি, অতএব তার ওই বৃদ্ধিটা ওইখানে হবে এবং তিনি অস্থিরতা বোধ করবেন। এবং রাত্রিকালের বৃদ্ধি না শুধুমাত্র, এটার একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, আমরা বলছি যে ম্যালিগন্যান্ট কন্ডিশনের ছোঁয়া বিভিন্ন পর্যায়ে থাকে। তিনি রাত্রেকেই বরং ভয় পেতে শুরু করেন। এছাড়া ভিড়ের ভয়, মৃত্যুর ভয় এবং হৃদরোগের ভয় আছে। আর আর্সেনিক যে ওষুধটার সঙ্গে আছে, আর্সেনিক নিজে বা আর্সেনিক সংশ্লিষ্ট যত ওষুধ আছে, প্রত্যেকটা ওষুধের মধ্যে আপনি হৃদরোগে আক্রান্ত হওয়ার ভয়টা পাবেন। প্রত্যেকটা ওষুধের সঙ্গে আর্সেনিকের প্রত্যেকটা উপাদানের সঙ্গে যে হৃদরোগে ভয় এটা থাকে, মৃত্যু ভয় আর্সেনিকের সঙ্গে থাকবেই, মৃত্যু ভয়। আচ্ছা, এইগুলা রাত্রিকালে খুব মানে খারাপ ভাবে বেড়ে যায়। এবং মানে সবচেয়ে ডেঞ্জারাস বিষয় কি, তিনি যখন এই ভয় পাইতে শুরু করেন, এই ভয় তখন মানে এছাড়া রোগীর ভিড়ের ভয়, মৃত্যুর ভয় এবং হৃদরোগের ভয় আছে। এই ভয় তখন খুব খারাপ ভাবে মানে বেড়ে যায় যখন তিনি এসব নিয়ে চিন্তা করেন। কোনো কোনো সময় তিনি মানুষকেও ভয় করেন, পাশাপাশি তার একাকিত্বের ভয়ও আছে। অরামার্সিনিকাম ক্যান্সার জনিত বিভিন্ন উপসর্গ, এপিথেলিওমা, ক্যারিজ অফ বোন বা হাড়ের ক্ষয়জনিত সমস্যার ক্ষেত্রে চমৎকার কার্যকারিতা দেখাতে সক্ষম একটা ওষুধ। গ্রন্থিস্ফীতি, বিশেষ করে ক্যান্সার জনিত গ্রন্থিস্ফীতির ক্ষেত্রে সর্বাধিক কার্যকরী ওষুধগুলোর মধ্যে প্রথম একটা দুইটার নাম বললে অরামার্সিনিকামকে বলতে হবে, যে গ্ল্যান্ড স্ফীতি এবং সেটা ক্যান্সার জনিত। দুই তিনটা ওষুধের মধ্যে অরামার্সিনিকাম একটা। পৃথিবীর বিভিন্ন সরি, চ্যাপ্টারটা বাদ দেবো। আচ্ছা, শরীরের প্রদাহ, যে প্রদাহিক মানে ইনফ্লামেশন, এই ইনফ্লামেশন শরীরের যে কোনো অঙ্গেই মানে হোক, একই সঙ্গে রক্ত জমাট হয়ে যাওয়া, মিউকাস মেমব্রেন, হাড়, গ্ল্যান্ড বা গ্রন্থি, পেরিস্টিয়াম, আবার সিরাস মেমব্রেন, এই সমস্ত জায়গায় প্রদাহ এবং তাতে রক্ত জমাট হয়ে যাওয়া একটা উৎকৃষ্ট ওষুধ অরামার্সিনিকাম। অরামার্সিনিকাম শরীরের রক্ত শোধন করার ক্ষেত্রে অদ্বিতীয় একটা ওষুধ। রক্ত শোধন করার ক্ষেত্রে, বিশুদ্ধ করার ক্ষেত্রে, দূষিত অবস্থা কাটানোর ক্ষেত্রে একটা অদ্বিতীয় ওষুধ। এটা হিন্টস আমরা আগে দিয়ে আসছি। যখন এটি সার্বিকভাবে কোনো রোগীতে সদৃশ হয়, লুপাস নামে একটা অটোইমিউন ডিজিজের কথা আমরা বলেছিলাম, লুপাস সহ
লুপাস, হ্যাঁ বলো, এটা বলেছিলাম বোধহয় টিউবারকুল নামের মধ্যে বলেছিলাম। লুপাস, লুপাস মেটাটোডাস সহ বিভিন্ন অটোইমিউন রোগ বা অটোইমিউন ডিসঅর্ডারের চিকিৎসা অরাবাসিনিকাম শীর্ষস্থানীয় একটা ওষুধ। এখন রক্ত বিশুদ্ধ করে কেমনে? আর হচ্ছে রক্ত দূষিত থাকে কেন? যে রক্তের দূষিত টক্সিন, বিভিন্ন প্যাথোজেন এইগুলাকে সরাইতে পারে না, লিম্ফ এটা নিয়ে গ্ল্যান্ডে পৌঁছে দেয়, গ্ল্যান্ড গুলার হার্ডনেস দেখা দেয়, তার কার্যকারিতা কমে যায় বা সে অক্ষম হয়ে যায়। এই বিষাক্ত পদার্থটা শরীরের মধ্যে থাকে। যখন আপনি অরামার্সেনিকাম তার জন্য প্রযোজ্য আপনি ওষুধ দিলেন, এই লিম্ফেটিক গ্ল্যান্ড গুলা কাজ করা শুরু করছে, তার মানে তার রক্ত শোধন হইতে শুরু করেছে। ডাক্তার সুজিত মল্লিক আমার কাছে একজন নারী রোগী নিয়ে আসছিলেন। তিনি মাধ্যমিক পর্যায়ে একজন শিক্ষক ছিলেন, সম্ভবত বয়স ছিল 38 বছর, এক হাঁটা গড়ন। তিনি দুর্দমনীয় অ্যালার্জিতে ভুগছিলেন, সবকিছুতে তার অ্যালার্জি বেড়ে যেত। ভদ্রমহিলার মধ্যে আর্সেনিকের অনেকগুলো বৈশিষ্ট্য ছিল। আমার মনে হয় যে সুজিত বাবু তাকে আর্সেনিক দিয়েছিলেন। তার মধ্যে ছিল আর্সেনিকের খুঁতখুঁতে স্বভাব, মারাত্মক ভাবে প্রচন্ড রকমের শীতকাতর, সংক্রমিত হওয়ার ভয় ছিল, খুব সাবধানী, রোগ জীবাণু এটা সেটা খুব সাবধানী মানুষ। মানুষ হিসেবে তিনি যথেষ্ট হিসেবি ও পারফেক্ট ছিলেন। আমি ওই রোগীতে আরো পেয়েছিলাম এক ধরনের দোষবোধ, অপরাধবোধ, নিজেকে দোষী সাব্যস্ত করার প্রবণতা। এই রুগীটা আমার কাছে বসাই দিয়ে সুজিত বাবুর কাছে লাঞ্চ করতে, এই ফাঁকে তার একটা বড় সড়ো ইন্টারভিউ করতে পেরেছিলাম আমি। তার স্বামী সম্ভবত কলেজ শিক্ষক ছিলেন। বিয়ের দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও তাদের কোনো ওনার কোনো বাচ্চা কনসিভ করছিল না। পরে ভারতে গিয়ে বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ টেস্ট টিউব চাইল্ড নেন, একসঙ্গে দুটো কন্যা সন্তান, টেস্ট টিউবে একসাথে দুইটা কন্যা সন্তান হচ্ছে ওনার। এই রুগীটা পর্যবেক্ষণে দেখা গেছে তার গলার নিচটায় থাইরয়েড গ্রন্থির একটা এলাকাটা উঁচু, সামান্য গয়টার দেখা দিয়েছে, নোডিউলার গয়টার। প্যাথোলজিক্যাল পরীক্ষায় তার মারাত্মক রক্ত স্বল্পতার বিষয়টি ধরা পড়ে। সম্ভবত 5 পয়েন্ট সামথিং এরকম ছিল তার ইয়ে। আমি ডাক্তার সুজিত বাবুর ওই রোগীর জন্য অরামার্সেনিকাম ব্যবস্থা দিয়েছিলাম, কারণ তার মেন্টাল স্টেটটা আমরা যেটা বর্ণনা করেছি ওই রকম ছিল, যে আবেগহীন একজন মানুষ, এইরকম একদম পারফেক্ট কিন্তু আবেগহীন, তার মধ্যে একটা দোষবোধ। তার বাচ্চা হয় না, এই দোষটা তার, উনি মনে করেন এই দোষটা আমার। ঠিক আছে, মানে তার যে কোনো অক্ষমতার জন্য নিজেকে দোষ বোধ করে, তার স্বামীকেও দোষারোপ করেন, এবং এই দোষারোপ করা করে ভাগটাই বেশি ছিল। এবং তার চিন্তা ভাবনা, রুচি ইত্যাদির মধ্যে আমি একটা বিকৃত একটা অবস্থা পেয়েছিলাম। পাশাপাশি তার রক্ত স্বল্পতার বিষয়টি তো ছিলই। তার তার ওই রোগী জন্য আমি অরামার্সিনিকাম দিয়েছি। এরপরে দেওয়ার পরে তো দিলাম, ওষুধ দিলাম। পরে কয়েক দফায় ডাক্তার সুজিত বাবু আমাকে জানিয়েছেন তার রোগী সুস্থ হয়েছেন এবং বেশ ভালো আছেন। তবে ওই কেসটা উল্লেখযোগ্য। আমি সুজিত বাবুকে বলবো যে যদি সংযোজন পড়বে এই রোগীটা সম্পর্কে কিছু বলতে পারেন। অ্যাপ্লাস্টিক এনিমিয়া আক্রান্ত রোগীর জন্য অরামার্সিনিকাম মৃত সঞ্জীবনের ভূমিকা পালন করে। যখন রোগীর সার্বিক অবস্থার সঙ্গে ওষুধটি সদৃশ হয়, ক্যান্সার, টিউবারকুলোসিস বা এই ধরনের রোগ ভোগের কারণে যখন রোগীর শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্তকণিকা তৈরি ব্যাহত হয়, তখন অরামার্সিনিকাম সহায়ক হতে পারে। সাধারণ রক্ত স্বল্পতায় দেখা যায় রোগী দেহে শুধুমাত্র লোহিত রক্তকণিকার অভাব বা ঘাটতি থাকে, এটা তৈরি হয় না সাধারণ রক্ত স্বল্পতায়। আচ্ছা, কোনো কোনো সময় লোহিত রক্তকণিকার উৎপাদন কম হয়, কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় রক্তের আহ, লোহিত রক্তকণিকা না, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লাটেলেটস অর্থাৎ সব ধরনের রক্তকণিকার ঘাটতি দেখা দেয়, টোটাল রক্তেরই ঘাটতি দেখা দেয়। তাহলে কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি, যে রক্তের উৎপাদন হয় না, কি হয় না, কোন ধরনের, মানে এই যে বিভিন্ন উপাদান আছে, মানে কণিকা আছে রক্তের, সব ধরনের কণিকা উৎপাদনে ঘাটতি দেখা দেয়, এবং সেটা হলো জীবন বিধ্বংসী। এটা হলো যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলা হয়। কোন নারী রোগীর ক্ষেত্রে এই ধরনের মারাত্মক জীবন বিধ্বংসী রক্ত স্বল্পতা বা সাধারণ রক্ত স্বল্পতা বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সঙ্গে যদি তার জরায়ু টিউমার বা ওভারিয়ান টিউমার অথবা ওভারিতে চকলেট সিস্ট বিদ্যমান থাকে,
তাহলে তার জন্য নির্দ্বিধায় ওরা আর্সেনিকাম বিবেচনা করতে পারেন। আর যদি ওই রোগীতে কোনো ধরনের সিফিলিটিক প্রবণতা থেকে থাকে, কোনো ইতিহাস পাওয়া যায়, অথবা অরামার্সিনিকামের মানসিক লক্ষণগুলো পাওয়া যায়, তবে ধরে নিতে পারেন অরামার্সিনিকাম অব্যর্থ ফল দেবে, আপনাকে ব্যর্থ করবে না, হতাশ হতে হবে না। তাহলে কি এই মারাত্মক ধরনের জীবন বিধ্বংসী রক্ত স্বল্পতা, এই সঙ্গে জরায়ু টিউমার, ওভারিয়ান টিউমার বা ওভারিতে চকলেট সিস্ট বিদ্যমান থাকলে সেখানে অরামার্সিনিকাম অব্যর্থ ফল দেবে। ধন্যবাদ সবাইকে। ঝামেলা হয়ে গেছে নেটওয়ার্কে আজকে।